প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন রয়েছে তোমরা? আমি বিকাশ সরকার, বদরপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক, তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস ক্লাসে স্বাগত জানাই। মন খারাপ নিশ্চয়ই তোমাদের। আরও একবার আমাদের লকডাউন 3.0 শুরু হয়ে গেল, তাই না? সত্যি এটা একটা ভীষণই একটা অসহনীয় অবস্থা। সবাই আমরা আশা করেছিলাম যে হয়তো এরপর পরিস্থিতিটা অনেকটাই ভালো হবে, আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব, কিন্তু সত্যিকারেরই যেটা বাস্তব, কিছু করার নেই। লকডাউনটা মেনে চলা ছাড়া এই মুহূর্তে আমাদের হাতে আর কোনো বিকল্প নেই, কারণ আমরা যতটা সময় পাবো, আমাদের যে ভ্যাকসিন যতক্ষণ না আসছে, পুরোপুরি কিন্তু করোনা ভাইরাসকে আমরা আয়ত্তে আনতে পারবো না। আর এই ভ্যাকসিন আনবার জন্য আমাদের সময়ের দরকার। তাই সেই সময়টা ততক্ষণ আমাদের নিরাপদে থাকবার জন্য স্টে হোম, অর্থাৎ বাড়িতে থাকতে হবে, তাই না? তো সুতরাং সেই কারণে লকডাউন 3.0 শুরু হয়ে গেছে। সারা দেশে দেখতে পাচ্ছ যে কীভাবে করোনা ভাইরাসের আক্রমণ বাড়ছে। তবুও আমরা ভাগ্যবান ভাবতে পারি আমাদের দক্ষিণ দিনাজপুরে যে আমরা গ্রিন জোনে রয়েছি, যদিও এটাতে আত্মসন্তুষ্টির কিন্তু কোনো জায়গা নেই, বরং এটাতে আমরা একটা আত্মবিশ্বাস নিতে পারি যে আমরা যেভাবে এই কয়েকদিনগুলো কাটালাম, ঠিক সেভাবেই যদি আমরা কঠিন সংকল্প নিয়ে এবং সংযমের মধ্য দিয়ে এই দিনগুলো পার করতে পারি, তাহলে বোধহয় আমরা সবাই মিলেমিশে এই যে আমাদের মানব জাতির শত্রু, এই যে সংকটের যে কারণ, সেই দুষ্টু করোনা ভাইরাস, তাকে আমরা পরাজিত করতে পারবো। তো আর একবার আমাদের অনলাইন ক্লাসগুলো শুরু হয়ে গেছে, যার জন্য তোমরা যাতে তোমাদের পড়াশোনার বিরবচ্ছিন্ন গতিটাকে অব্যাহত রাখা যায়, সেই কারণেই দেখছো ক্লাসগুলো শুরু হয়েছে। মাস্টারমশাইরা আবার আমরা শুরু করেছি সেই ক্লাসগুলো। তবে তবুও তোমাদের বলবো, বারবার করে মাস্টারমশাইরা অন্যরাও বলছেন যে এই 8 ঘন্টার ক্লাসে কিন্তু তোমাদের যথেষ্ট নয় তোমাদের জন্য। এখানটায় আমরা মাস্টারমশাইরা এই সময়ের মধ্যে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো মাত্র। তোমাদের সেগুলো বাড়িতে আরও অনেক বেশি করে, তোমাদের সেগুলো বইয়ের সঙ্গে, তোমরা বই নিয়ে বসবে, পড়াশোনা করবে, তাহলে কিন্তু বিষয়গুলো পুরোপুরি তোমাদের আয়ত্তে আসবে। তা না হলে শুধুমাত্র এই 8 ঘন্টা ক্লাস করে কিন্তু ঠিক সেভাবে ততটা তোমরা সুফল পাবে না। তোমাদের খাটতে হবে, খাওয়া দাওয়া করবে, বাড়িতে ফ্যামিলি রয়েছে, সবার সঙ্গে তো সময় কাটাবি, তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা, এই সময়টা আরও ভালোভাবে, বরং স্কুল নেই, যাতে আরও ভালোভাবে এই সময়টাকে ইউটিলাইজ করা যায়, সেটাই তোমরা দেখো। আজকে দেখো আমি পঞ্চম অধ্যায়ে তোমাদের জাতীয়তাবাদের বিকাশ, খুব সম্ভবত এই অধ্যায়টা রয়েছে, কারণ স্কুলে আমি ক্লাস 8 সাধারণত নেই না তোমাদের। তো যাই হোক, এই জাতীয়তাবাদের বিকাশে আমরা সেখানটায় যে কংগ্রেস যে কথা রয়েছে, কংগ্রেসের উৎপত্তি এবং তার পরবর্তী যে সময়গুলো, সেই সময়গুলো সম্পর্কে একটা ধারণা দিব। বাকিটা তোমরা বাড়িতে পড়বে এবং যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমি একটু ওপরের দিকগুলো মুছে দিই, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। পঞ্চম অধ্যায় জাতীয়তাবাদের বিকাশ, আলোচ্য অংশ প্রাক কংগ্রেস এবং পরবর্তী কংগ্রেস সময়ের আলোচনা। কংগ্রেস হলো ভারতবর্ষের প্রথম কি রাজনৈতিক দল, তাই না? প্রথম স্বীকৃত রাজনৈতিক দল, এটা বলতে গেলে বলা হয় ভারতের জাতীয় কংগ্রেস। আমরা সাধারণত কংগ্রেস বলি, পুরো নামটা হলো ভারতের জাতীয় কংগ্রেস। ভারতের জাতীয় কংগ্রেস, ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কেমন সংক্ষেপে বলা হয় INC, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কি বললাম? ভারতের প্রথম স্বীকৃত রাজনৈতিক দল, ঠিক আছে? এটা জাতীয় কংগ্রেস 1885-তে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। জাতীয় কংগ্রেস যাওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু আলোচনা করি, যে সেই সময় প্রথম স্বীকৃত রাজনৈতিক দল বললাম, তার আগে কিন্তু আরও বেশ কিছু সংগঠন ছিল বা সভা সমিতি ছিল, সেই জায়গাটা আমরা আলোচনা করব। আমরা যদি 1836-এর বঙ্গভঙ্গ প্রকাশিকা সভার কথা বলি, এটা ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন নয়, ভারতের প্রথম জাতীয় সংগঠন। ভারতের
প্রথম জাতীয় সংগঠন এই তোমার বঙ্গভাষা প্রকাশিকা সভা, যেটা 1836-এ হয়েছিল। ঠিক আছে। আর প্রথম যদি রাজনৈতিক সংগঠন বলো, প্রথম রাজনৈতিক সংগঠন, দল নয় কিন্তু রাজনৈতিক সংগঠন বলছি আমরা, হ্যাঁ, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন, তাহলে সেক্ষেত্রে তোমাকে 1838-এর ল্যান্ড হোল্ডার্স সোসাইটির কথা বলতে হবে। ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, এর বাংলাটা হলো জমিদার সভা। তোমরা জানো অনেকেই হয়তো জমিদার সভা। এটি ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন। আগেরটা বললাম জাতীয় সংগঠন। হ্যাঁ, তো এই জমিদার সভা প্রতিষ্ঠা করেছিলেন দ্বারকানাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং রাধাকান্ত দেব। কেমন? রাধাকান্ত দেব। তো এই দ্বারকানাথ ঠাকুর এবং রাধাকান্ত দেব তারা এই ল্যান্ড হোল্ডার্স সোসাইটি বা জমিদার সভা গঠন করেছিলেন। ঠিক আছে। তো এই জমিদার সভা, তারা কিন্তু মূলত এই জমিদার সভার যে কাজগুলো ছিল সেটা কিন্তু জমিদারদের স্বার্থ রক্ষা করাটাই কিন্তু মূল জমিদার সভার কাজ ছিল। তারা যেমন ওই ব্রিটিশরা যে সমস্ত আগে নিষ্কর যে জমিগুলো ছিল, অনেকগুলো নিষ্কর জমি, এর আগে বলেছি তোমাদের, নিষ্কর মানে যে জমির থেকে শাসক খাজনা নেয় না। কোন জমি? অনেক ক্ষেত্রে দেখা গেছে যে দেবোত্তর সম্পত্তি যেগুলোকে বলা হয়েছে, অনেক সময় জমিদাররা তারা কি করতো, কোনো মন্দিরের নামে বা কোনো মুসলিম শাসক হলে মসজিদের নামে অনেক জমি দিয়ে দিত। সেই জায়গা থেকে যেহেতু এটা ঈশ্বরের নামে, মানে সর্বশক্তিমানের নামে দেওয়া হলো, সেই জন্য শাসকরা সেই জমিগুলোর থেকে কিন্তু কোনো অর্থ আদায় করতো না। নিষ্কর জমি বলা হলো। হ্যাঁ, নিষ্কর জমি। এইবার এই নিষ্কর জমি থেকে দেখা গেল ব্রিটিশরা যখন আসলো, তারা কিন্তু এই নিষ্কর জমির থেকেও খাজনা আদায় করতে লাগলো। তাহলে সেটা জমিদারদের সেটা একটা ক্ষতি হচ্ছিল, আর্থিক ক্ষতি হচ্ছিল, কারণ তারা তো সেই জমিটার উপর প্রজার কাছ থেকে ট্যাক্স নিচ্ছে না, কিন্তু তাদের ট্যাক্স বা খাজনা, ল্যান্ড রেভিনিউ, যেটাকে ভূমি রাজস্ব বলছি, তাদের কিন্তু দিতে হচ্ছে ব্রিটিশ সরকারকে। তাহলে তাদের একটা আর্থিক ক্ষতি হচ্ছে। এইভাবে জমিদার সভা কিন্তু মূলত জমিদারদের স্বার্থটাই দেখতো। ঠিক আছে। তো আমরা আরো যদি কংগ্রেসের আগে, প্রাক কংগ্রেসের আগে যদি এই যেমন জমিদার সভার কথা দেখলাম, আরো কয়েকটা সংগঠনের নাম যদি আমরা জেনে নিই সর্বভারতীয় ক্ষেত্রেই, ধরো তোমার ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি একটা ছিল, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। তারপর তোমার একটা বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। তারপর রয়েছে তোমার ধরো যদি বাংলার বাইরে বলি, পুনা সার্বজনিক সভা মহারাষ্ট্রে যেটা ছিল। তারপর ধরো বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। তারপর ধরো মাদ্রাজে ছিল মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন। এবং বাংলা সহ আরো ভারতবর্ষের আরো কয়েকটা তোমার প্রভিন্সে যেটা ছিল সেটা হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যার বাংলাটা তোমরা সবাই জানো ভারত সভা। ঠিক আছে। এই যে মানে আমরা কেন আলোচনা করলাম যে এই যে কংগ্রেস যে আসছে, কংগ্রেসের আগে কংগ্রেসকে বললাম প্রথম ভারতবর্ষের রাজনৈতিক দল, তাই তো? কিন্তু কংগ্রেস যে গঠন হলো সেটা তো একদিনে হয়নি, তার প্রয়োজনীয়তাটা কেমন আসলো, কোথা থেকে এলো? তার আগে যে সমস্ত সংগঠনগুলো ছিল, এই
তোমার ধরো 1857-তে যে আমাদের বিদ্রোহ হলো সেই সময় থেকে এবং কংগ্রেস গঠনের আগে এই ঊনবিংশ শতক 19 শতকের সময়টা, যেটা 1857 থেকে তুমি যদি 1885 কংগ্রেস গঠনের এই যে দীর্ঘ সময়টা, মূলত এই সময়টাতে অনেকগুলো কিন্তু সভা সমিতি গড়ে উঠেছিল, অনেক সভা সমিতি ভারতবর্ষ জুড়ে অনেক সভা সমিতি গড়ে উঠেছিল। এই সভা সমিতিগুলো গড়ে ওঠার কারণ কি ছিল? কারণ ছিল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের প্রসার, ভারতীয়দের মধ্যে দেশপ্রেম জাগানো। আমরা এর আগেও আলোচনা করেছি যে ভারতবর্ষের মধ্যে এই যে আমরা স্বাধীনতা পেয়েছি, সবাই মিলে লড়ে আমরা স্বাধীনতাটা পেয়েছি, এই যে সবাই মিলে আমরা যে সবাই মিলে লড়বো, আমরা যে সবাই, ভারতবর্ষের এই ফিলিংসটা কিন্তু ভারতবর্ষের মধ্যে ছিল না প্রথমে। কারণ শিক্ষা ছিল না প্রথমত, শিক্ষা না থাকলে এই যে জাতীয়তাবোধ, দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, এই জিনিসগুলো আসবে না মানুষের মধ্যে, মূল্যবোধ জাগ্রত হবে না, ভ্যালুস তৈরি হবে না মানুষের মধ্যে। ভারতবাসী আমরা কি দেখেছি? ভারতবাসী সেই যে একসময় যে ইন্ডিয়ার যে আমাদের ভারতের যে একটা গ্লোরিয়াস পাস্ট ছিল, একটা সুমহান ঐতিহ্য ছিল ভারতবর্ষের, ঐতিহ্যশালী ভারতবর্ষ ছিল, সেই জায়গা থেকে ভারতবাসী কিন্তু তারপর মাঝের সময়টা কিন্তু একরকম অন্ধকারচ্ছন্ন যুগ বলা যেতে পারে, একটা মধ্যযুগটা। সেই সময় ভারতবাসী জাতপাত, সম্প্রদায়গত বিরোধ, এই নিয়ে কিন্তু অন্ধ কুসংস্কার, এই নিয়ে ভারতবাসী নিজেদের মধ্যে তাদের কুপমণ্ডুকের মতো একটা অবস্থা ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সভা সমিতি গুলো তৈরি হলো জাতীয়তাবাদের প্রসার ঘটানোর জন্য। আগে মানুষের মধ্যে এই ফিলিংসটা আনতে হবে। ভারতবর্ষে তো বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন বর্ণের লোক, তাদের নিয়ে যে আমরা রয়েছি, তোমরা জানো ইউনিটি ইন দ্য ডাইভার্সিটি, সেই বৈচিত্র্যের মধ্যে ভারতবর্ষের যে ঐক্য, আমরা সেই ঐক্যটা আনার জন্য আমাদের দরকার ছিল একটা উই ফিলিং জাগানো আমাদের মধ্যে, যে আমরা, আমি নই, আমরা সবাই মিলে যে ভারতবাসী, এই যে জাতীয়তাবোধটা, এইটা জাগানোর জন্যই এই সভা সমিতি যারা তৈরি করলেন, এই সমস্ত সংগঠনের যারা রয়েছিলেন, এই যে দ্বারকানাথ ঠাকুর থেকে আরম্ভ করে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মহাদেব গোবিন্দ রানাডে, এই সমস্ত মানুষগুলো, তারা কিন্তু এই সভা সমিতি গঠন করে তারা বুঝলেন আগে মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগাতে হবে, দেশপ্রেম জাগাতে হবে, দেশটা আমার, এই দেশের প্রতি যদি ভালোবাসা না জাগে তারপর তো ইংরেজদের তাড়ানোর বিষয়টা অনেক পরে। তো সেই কারণে এই সময়টা কিন্তু 1857 থেকে 1885 এই সময়টায় অনেকগুলো আমরা সভা সমিতি কিন্তু গড়ে উঠতে দেখি, যার জন্য ডক্টর অনিল শীল তিনি এই সময়টাকে বলেছেন সভা সমিতির যুগ বলেছেন। অনেক সভা সমিতি গড়ে উঠেছে। তাই ঐতিহাসিক ডক্টর অনিল শীল, কেমন, ডক্টর অনিল শীল তিনি এই সময়টাকে বলেছেন সভা সমিতির যুগ। ঠিক আছে, অনিল শীল সভা সমিতির যুগ বলে। অনেক সময় তোমাদের এটা শর্ট কোশ্চেনে থাকে না অবশ্য, সভা সমিতির যুগ কেন বলা হয়, মানে এই তোমরা বলবে যে এই সময় থেকে 1857 থেকে 85 মূলত এই সময়টাতে, ঊনবিংশ শতকের 19 শতকের এই সময়টাতে ভারতবর্ষের জাতীয়তাবাদ প্রসারের উদ্দেশ্যে অনেকগুলো সভা সমিতি গড়ে উঠে বলে এই সময়টাকে ঐতিহাসিক ডক্টর অনিল শীল বলেছেন সভা সমিতির যুগ। ঠিক আছে, তো এই যে সংগঠনগুলো আমরা দেখলাম, এদের মধ্যে প্রথমে কি বললাম আমি সেই সময় বললাম আলোচনাতে তোমাদের, যে এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা, ঠিক আছে, এটা 1876 সালে তৈরি হয়েছিল। মূলত এই ভারত সভা গঠনের মূল কারিগর যিনি ছিলেন, তিনি আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এস.এন. ব্যানার্জি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন আনন্দ মোহন বসু, আরো ছিলেন মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন এর সঙ্গে। তবে মূলত সুরেন্দ্রনাথকে কৃতিত্বটা দেওয়া হয়, বলা চলে ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মানস পুত্র। হ্যাঁ, তো এই যে আমরা যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো দেখলাম, রাজনৈতিক সংগঠন সভা সমিতিগুলো আর কি, সভা সমিতি বলি, তো সেই
তারা কিন্তু নিজের নিজের মতো করে বিভিন্ন প্রদেশে বিভিন্নভাবে তারা তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল, মানুষদের সচেতন করার কাজগুলো করছিল। কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করলেন যে যদি একসঙ্গে সবাই মিলে এক ছাতার তলায় এসে কোনো আন্দোলন না করা যায়, তাহলে কিন্তু এই যে সংগঠনগুলো, তাহলে এগুলো কার্যকারিতা ততটা থাকবে না বা সুফল ততটা থাকবে না। ব্রিটিশদেরও কিন্তু আমরা ঠিক সেইভাবে চাপে রাখতে পারবো না, ব্রিটিশদের আমরা কথা শোনাতে পারবো না, আমাদের দাবি দাওয়াগুলো আদায় করতে পারবো না ব্রিটিশদের কাছ থেকে। তো ইতিমধ্যে আরো অনেক ঘটনা ঘটে গেছে ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ক্ষেত্রে, যেগুলো নিয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বিভিন্ন সময় তারা আন্দোলন করেছে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যেমন তোমার 1876 সালে তোমার লর্ড নর্থব্রুকের সময় তোমার এটা হলো নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। তারপর তোমার 1878 সালে এটা লর্ড লিটনের সময়, তোমার এটা হলো গিয়ে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অর্থাৎ কিনা বাংলায় যদি বলি আমরা দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, দেশীয় ভাষা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন। কি ব্যাপারগুলো একটুখানি আমরা শুনি। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনটা কি? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, যেটা লর্ড নর্থব্রুক তিনি কি করলেন, যে সে সময় বিভিন্ন নাটক যে লেখা হচ্ছিল, নাটকের মাধ্যমে অনেক নাট্যকাররা তারা কি করছে, যেমন দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকের মধ্যে দিয়ে ব্রিটিশ শাসনের যে নগ্ন শোষণের নির্লজ্জ চিত্র, সেটা কিন্তু মানুষের সামনে খুলে যাচ্ছিল। ব্রিটিশদের কিন্তু ভীষণ জাত্যাভিমান, তারা সব সময় নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুসভ্য জাত বলে তারা গর্ব করে, অথচ ভারতবর্ষের বুকে তারা শাসনের নামে যে নির্লজ্জ শোষণটা চালিয়ে যাচ্ছিল, যেটা অবশ্যই ইউরোপের অন্যান্য দেশগুলো জানতো না, এবং তাদের যে নিজের দেশ ইংল্যান্ডের লোকেরাও তারা জানতো না অনেকে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সমস্ত জায়গাগুলোতে বা বিভিন্ন জায়গাতে ভারতবর্ষে যে সমস্ত তখন তো এই অধিগ্রহণ হয়ে গেছে, ইংল্যান্ডের রানীর আন্ডারে চলে আসছে, ইংল্যান্ডের পার্লামেন্টের আন্ডারে, তারা যে সেখানে শাসনের নামে এরকম শোষণ চালাচ্ছে, সেটা ইংল্যান্ড কেন ইউরোপের অন্যান্য দেশগুলোও জানতো না। সুতরাং এই নাটকগুলোর মাধ্যমে আস্তে আস্তে যখন সেগুলো বাইরে বেরিয়ে এলো, আর নাটক একটা অত্যন্ত এমন একটা মিডিয়াম যেটা আমাদের অডিও ভিজুয়াল দুটোই আমরা দেখতে পারি। আসলে আমরা সেই অভিজ্ঞতাটাই খুব আমরা মনে রাখতে পারি, যেটা আমরা খুব আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেটা ব্যবহার করে আমরা কোনো জিনিস যদি আমরা যত বেশি ব্যবহার করবো আমরা পঞ্চ ইন্দ্রিয়ের, সেই অভিজ্ঞতাটা আমাদের মধ্যে তত বেশি গ্রহণযোগ্য হয় এবং তত বেশি চিরস্থায়ী হয়। তো নাটক চোখের সামনে অভিনীত হচ্ছে, তাই আমরা দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি, আমাদের অডিও ভিজুয়াল দুটো মানে চক্ষু এবং কর্ণ দুটোই কিন্তু আমরা সেখানটায় কাজে লাগাতে পারছি। তাই নাটক এই মিডিয়ামটা মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য, এবং ভারতবাসীরাও এই ব্রিটিশদের শোষণের যে চিত্রগুলো নাটকের মধ্য দিয়ে যখন চলে এলো, সাধারণ মানুষ তারা অনেক বেশি শুনলো। কঠিন কঠিন ভারী ভারী শব্দ দিয়ে বক্তব্যের মাধ্যমে তুললে সেটা তাদের কাছে দুর্বোধ্য মনে হতো, অত গ্রহণযোগ্য মনে হতো না। কিন্তু নাটকের অভিনয়ের মধ্য দিয়ে যখন এই ব্রিটিশদের শোষণের চিত্রগুলি উঠে এলো, নীলদর্পণ নাটকের কথা বলতে হয়, সেগুলো দেখে ব্রিটিশদের সম্পর্কে খুব জমে গেল, ব্রিটিশদের কাছে তো সেই খবরগুলো পৌঁছে গেল। তাই তারা তখন কি করলো, সেই নাটকগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। ঠিক আছে, সেই নাটকগুলোকে তারা কি বললো, যে নাট্যকার নাটকগুলো লিখবে সেই নাট্যকারকে আগে তার নাটকের ম্যানুস্ক্রিপ্টটা জমা দিতে হবে তাদের কাছে, কি ধরনের নাটক তারা লিখেছে, সেই নাটকে কি এমন কিছু লেখা আছে যা দেখলে পরে বা যা অভিনীত হলে পরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভটা বাড়বে, তাহলে সেই ধরনের নাটক কিন্তু অনুষ্ঠিত করার বা মঞ্চস্থ করার কোনো পারমিশন দেওয়া হবে না। এই আইনটা 1876 সালে লর্ড নর্থব্রুক নাট্যাভিনয় নিয়ন্ত্রণ
নাটকটাকে সেন্সর করার চেষ্টা করলো, তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। ঠিক একইভাবে এই 1878 সালে লিটনও একই কাজ করলো। সে কি করলো? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অর্থাৎ দেশীয় ভাষায় সংবাদ নিয়ন্ত্রণ আইন। একইভাবে যে সংবাদপত্রের মধ্যে কি ধরনের লেখা পরিবেশিত হচ্ছে, সেগুলো কি ব্রিটিশ বিরোধী লেখা? সেগুলো পড়লে কি মানুষের মনের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভ জমা হবে, পুঞ্জীভূত হবে? তাহলে তো ব্রিটিশ সরকারের পক্ষে বিপদের কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং সেই ধরনের কোনো খবর প্রকাশ করা যাবে না বলে এই রকম একটা আইন 1878 সালে লর্ড লিটন পাশ করলো। এবং এর ফলে কি হলো, এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন থেকে আরম্ভ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল। তারা কিন্তু এগুলো নিয়ে প্রতিবাদ করলো, কারণ এটা সংবাদপত্র সবসময় আমরা জানি সংবাদপত্রের একটা স্বাধীনতা রয়েছে, সংবাদপত্র একটা স্বাধীন, সে সত্যিটা যেভাবে দেখবে রিপোর্টার সেইভাবেই তার কাজ হলো সেই বক্তব্যটাকেই সে সামনে জনমানুষে তুলে ধরবে। এটা সংবাদপত্রের স্বাধীনতা, সভ্য সমাজে সংবাদপত্রের স্বাধীনতা। সংবাদপত্র হলো জনগণের কণ্ঠ, জনগণের মতামত প্রতিফলিত হয় সংবাদপত্রের মধ্য দিয়ে। সুতরাং এই যে ব্রিটিশরা নিজেদের সুসভ্য জাত বলে দাবি করে, তারাই কিন্তু আজকে দেখা গেল বর্বরোচিত আইন তারা পাশ করলো, বর্বরোচিত আচরণ তারা করলো, সংবাদপত্রের কণ্ঠরোধ করার তারা চেষ্টা করলো। ঠিক আছে? তো এইগুলো নিয়ে কিন্তু ভারত সভা কিন্তু আন্দোলন শুরু করলো। মানুষের মধ্যে কিন্তু আস্তে আস্তে ভারত সভার কিন্তু গ্রহণযোগ্যতা বাড়তে লাগলো। এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অসাধারণ বাগ্মী ছিলেন, অসাধারণ পণ্ডিত লোক ছিলেন। তার বক্তব্য, তার যে বক্তব্যের মধ্যে একটা চুম্বকীয় আকর্ষণ ছিল, তার বক্তব্য আস্তে আস্তে শুধু বাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের যে নেতৃবৃন্দ যারা ছিলেন তারা কিন্তু এই বিভিন্ন জায়গায় ভারত সভার বিভিন্ন শাখা সংগঠন তৈরি হতে লাগলো। এছাড়াও এইভাবে আস্তে আস্তে চলতে চলতে 1883-তে একটা বড় ঘটনা ঘটলো, অত্যন্ত বিতর্কিত একটা ঘটনা। সেটা হলো কি, 1883-তে ইলবার্ট বিল আইন নিয়ে বিতর্ক লাগলো। ইলবার্ট বিল বিতর্ক দেখা দিল। ইলবার্ট বিল কি? ইলবার্ট ছিলেন লর্ড রিপনের আইন সচিব ছিলেন, সিপি ইলবার্ট। কি বলা হলো এই বিলে? আসলে এই বিলের আগে পর্যন্ত দেখো, আমি বললাম যে ইংরেজরা নিজেদের পৃথিবীর সুসভ্য জাত বলে তারা দাবি করে, অথচ তাদের কাজগুলো কতটা সংকীর্ণ মনের ছিল। ভারতীয় বিচারকরা ইউরোপীয় কোনো অপরাধীর বিচার করতে পারত না। এতকাল পর্যন্ত ভারতীয় বিচারকরা, জাজ ব্যারিস্টার যারা, তারা কোনো ইউরোপিয়ান অপরাধী, ক্রিমিনাল যে, তার পর্যন্ত বিচার করতে পারবে না। তাহলে কতখানি নিচু নজরে দেখা হতো, হেয় নজরে দেখা হতো ভারতীয়দের, যে একজন জাজ সে একজন অপরাধীকে, মানে অপরাধীদের একজন মানে ইউরোপিয়ান ক্রিমিনাল, ব্রিটিশ ক্রিমিনালেরও সমান নয় যে ভারতীয় জাজ, তারও নিচু নজরে তাকে দেখা হচ্ছে। কতখানি মানে একটা তারা যে একটা সংকীর্ণ মনের পরিচয় দিয়েছিল, এই ইলবার্ট বিল কিন্তু সেই একটা তার পরিচয়। ইলবার্ট বিল নয়, মানে ইলবার্ট বিলের আগেই ঘটনাটা ঘটতো। লর্ড রিপন তিনি এসে তার যে আইন সচিব সিপি ইলবার্ট, তাকে দায়িত্ব দিলেন। মানে লর্ড রিপন নিজেও বোধহয় একজন মানে ব্রিটিশ হিসাবে তার বোধহয় নিজেরই লজ্জা লাগছিল যে সত্যি এরকম একটা মানে বৈষম্যমূলক আইন কি করে আমরা সভ্য সমাজের, সুসভ্য দেশের নাগরিক হিসেবে এরকম একটা বৈষম্যমূলক আইন আমরা কি করে চালু রাখতে পারি। তিনি কি করলেন, ইলবার্টকে দায়িত্ব দিলেন যে এই বৈষম্যটা দূর করতে হবে, যেমন করে হোক এই বিতর্কিত বিষয়টা দূর করতে হবে। ইলবার্ট ঠিক সেই হিসাবেই তিনি 1883 একটা বিল আনলেন। কি বলা হলো এই বিলে? বলা হলো ভারতীয় বিচারকরা ইউরোপীয় অপরাধীর বিচার করতে পারবে। ঠিক আছে? এই 1883-তে ইলবার্ট বিলে এই আইনটা পাস করা হলো। এটা ভারতীয়দের কাছে দীর্ঘদিনের একটা পাওনা, ভারতীয়রা তো খুশি হলো, দীর্ঘদিনের দাবি ছিল। জাতি হিসাবে তাদের যে একটা নিচু নজরে দেখা হতো, সেই জায়গায় তাদের একটা মর্যাদা তারা লাভ করলো বলা চলে। কিন্তু এই ইলবার্ট বিলটা কিন্তু ব্রিটিশদের কিন্তু ক্ষুব্ধ করে তুলেছিল। তারা কিন্তু প্রতিবাদে মুখর হয়ে গেল বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ করলো। ইলবার্ট বিল বাতিলের তারা দাবি তুললো তারা, যে কি করে ভারতীয় বিচারকরা ইউরোপিয়ান অপরাধীদের বিচার করতে পারে, ভারতীয় বিচারকরা, ভারতীয় জজ ব্যারিস্টাররা কি করে ইউরোপিয়ান জজ ব্যারিস্টারদের একই আসনে বসতে পারে।
আমরা হলাম শাসক, ভারতীয়রা হলো প্রজা, তার কি করে মালিক প্রজা একই আসনে বসতে পারে, এই ধরনের বিভিন্ন রকম তারা কিন্তু আন্দোলন শুরু করলো। এইবার এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তারা কিন্তু ভারতীয়রা বিভিন্ন আন্দোলন করছিল যাতে ইলবার্ট বিলটা, যে আইনটা পাশ করা হলো এটাই হওয়া উচিত। তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনও কিন্তু সেই সমর্থনে, ইলবার্ট বিলের সমর্থনে তারা কিন্তু দেশ জুড়ে মানুষের মধ্যে প্রচার করতে লাগলো, সচেতনতা প্রচার করতে লাগলো। এই সময় আমরা তো এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ভূমিকা, এইভাবে কাজের মধ্য দিয়ে কিন্তু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ভূমিকা কিন্তু আমরা লক্ষ্য করতে লাগলাম। তো তার আগে বলি 1876-এ আমরা বলেছি ওখানটায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল 1876 সালে, প্রথমত 26শে জুলাই এটা কলকাতার তখন অ্যালবার্ট হল, কলকাতার অ্যালবার্ট হলে, এখন যার নাম হলো টাউন হল কলকাতা, এখানে প্রথম 1883-তে সেই সময় পরবর্তীকালে এখানে গঠন হয়েছিল। এবং 1883 সালে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যার থেকে কিন্তু অনেকটা সেই কংগ্রেসের জন্মের একটা প্রেক্ষাপট, একটা বড় ধরনের প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়েছিল। যে এই 1876 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, আমরা তাহলে দেখলাম যে বিভিন্ন বিষয়ে তারা দাবি দেওয়া করলো। এছাড়াও তাদের দাবির মধ্যে আরও ছিল, তারা স্বায়ত্ত শাসনের দাবি করেছিল, তারা প্রতিনিধিত্বমূলক পরিষদ গঠনের দাবি জানায়, অর্থাৎ যে ব্রিটিশদের যে বিভিন্ন যে আইনসভাগুলো রয়েছে সেখানটায় যাতে ভারতীয়দের আরও বেশি করে নিয়োগ করা হয়, তাদের প্রবেশের অধিকার দেওয়া হয়, সেখানটায় তারা তার দাবি করেছিল। পাশাপাশি তারা চাকরি ক্ষেত্রে ভারতীয়রা যাতে আরও বেশি করে ভারতীয়দের নিয়োগ করা হয় সেই দাবি তারা করেছিল। এবং শিক্ষা ক্ষেত্রে সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষার তারা দাবি করেছিল। এই সমস্ত গুরুত্বপূর্ণ দাবিগুলো কিন্তু, এবং একই সঙ্গে প্রশাসন এবং বিচার ব্যবস্থার পৃথকীকরণের দাবি কিন্তু তারা জানিয়েছিল। কেমন? তো এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, আমরা চলে আসি 1883-তে, যখন কলকাতায়, এটাও কলকাতাতে ছিল, জাতীয় সম্মেলন যখন গঠন হলো। এদিকে আস্তে আস্তে এই যে ইলবার্ট বিলটা কিন্তু ভারতীয়দের একটা চোখ খুলে দিয়েছিল, সত্যি কথা, ইলবার্ট বিল ভারতীয়দের একটা চোখ খুলে দিয়েছিল। এবং সেখানটায় যে বিভিন্ন প্রদেশের যে বিভিন্ন যে সংগঠন, সভা সমিতিগুলো ছিল, সবাই মিলে একটা আন্দোলন করেছিল। ইলবার্ট বিল পরে ব্যর্থ হয়েছিল, কিন্তু ভারতীয়দের একটা বড় ধরনের একটা রাজনৈতিক শিক্ষা দিয়ে গেছিল। কি রাজনৈতিক শিক্ষাটা? যে যদি একসঙ্গে সমবেতভাবে যদি আমরা কোনো আন্দোলন না করতে পারি, তাহলে কিন্তু ব্রিটিশদের কাছ থেকে কোনো কিছুই দাবি আদায় করা যাবে না। এই যে বড় শিক্ষাটা, অর্থাৎ সমবেত হয়ে একসঙ্গে ইউনাইটেডলি রাজনৈতিকগতভাবে আন্দোলন করতে হবে দাবি দেওয়ার জন্য, তাহলে ব্রিটিশকে চাপে রাখা যাবে। যে বিভিন্ন প্রদেশে বিভিন্ন যে সভা সমিতি যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এইভাবে করলে ব্রিটিশদের কিছুই হবে না, তাদের সবাই মিলে একসঙ্গে মিলে চাপ দিতে হবে। এই ইলবার্ট বিল কিন্তু তাহলে ভারতীয়দের কাছে আপাত দৃষ্টিতে ব্যর্থ হলো, ভারতীয়দের কাছে কিন্তু এটা একটা বড় ধরনের একটা রাজনৈতিক শিক্ষা তারা পেয়েছিল, যে কিভাবে আন্দোলন করতে হয়, রাজনৈতিক আন্দোলনগুলো কিভাবে করতে হয়, কিভাবে শাসকের কাছ থেকে গণতান্ত্রিক উপায়ে কিভাবে অধিকার এবং মর্যাদা, সাংবিধানিক অধিকার, শাসনতান্ত্রিক অধিকার আদায় করতে হয়, সেই শিক্ষাটা কিন্তু ইলবার্ট বিল দিয়ে গেছিল ভারতীয়দের মধ্যে। তো যাই হোক, 1883-তে কলকাতাতে যখন এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন বসলো, সেখানটায় কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রদেশের নেতৃবৃন্দরা এলেন। তখন ইতিমধ্যেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা কিন্তু ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছে। বললাম যে অসাধারণ বাগ্মী লোক ছিলেন, পণ্ডিত লোক ছিলেন, তার পাণ্ডিত্যের কথা বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ছড়িয়ে পড়েছিল, শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে। তো সেই সময় তিনি কলকাতায় সেই যখন জাতীয় সম্মেলন ঘটলো, সেখানে বসলো, সেখানটায় তার যে সভাপতি ছিলেন জাতীয় সম্মেলনের প্রথম 1883-তে যেটা বসেছিল কলকাতাতে, রামতনু লাহিড়ী, তিনি ছিলেন সভাপতি। তার সভাপতিত্বে এই সম্মেলনটা হয়েছিল কলকাতাতে। সেইখানটায় কিন্তু তিনি বোঝাতে সক্ষম হলেন এবং নেতৃবৃন্দরা বুঝতে, না সত্যি একটা প্রয়োজন চলে এসছে এখন, যে একটা সংগঠনের তলায় থেকে আমাদের রাজনৈতিক অধিকার, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে হবে, তাহলেই আমরা
ব্রিটিশদের কাছ থেকে আমাদের যে মর্যাদা, আমাদের যে অধিকার, শাসকের কাছ থেকে আমরা সেই অধিকারগুলো আদায় করতে পারবো। ঠিক আছে, এইভাবে একটা কংগ্রেসের একটা প্রেক্ষাপট কিন্তু গঠিত হলো। এরই ফলস্বরূপ দেখা যাচ্ছে 1885 সালের 28শে ডিসেম্বর মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কংগ্রেসের জন্ম হলো। কেমন? ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল হিসাবে কংগ্রেসের জন্ম হলো। সেই সময় সেদিন মুম্বাইয়ের সেই গোকুল দাস তেজপাল সংস্কৃত হলে সেদিন 72 জন প্রতিনিধি ছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তো নিজে ছিলেনই, মনমোহন ঘোষ ছিলেন, লালমোহন ঘোষ ছিলেন, ফিরোজ শাহ মেহতা ছিলেন, বদরুদ্দিন তৈয়াবজি ছিলেন এবং ওয়েডারবার্ন, যিনি পরবর্তীতে আমরা হিউমের কথা বলবো, আমরা হিউমের যে জীবনীকার ওয়েডারবার্ন, তিনি ভারতের আইসিএস একজন অফিসার ছিলেন, স্কটল্যান্ডের লোক যদিও তিনি। এইভাবে 72 জন প্রতিনিধি কিন্তু সেই দিন উপস্থিত ছিলেন এবং সেই দিনই কংগ্রেসের জন্ম হলো। এইবার কংগ্রেসের জন্মের সঙ্গে সঙ্গে কিন্তু একটা বিতর্ক রয়েছে। কি বিতর্ক? বলা হয় এখানে অ্যালান অক্টোভিয়ান হিউমের কথা বলা হয়। অ্যালান অক্টোভিয়ান হিউম তিনি হিউম নামে সমাধিক পরিচিত, যেহেতু তার নামটা বড় হিউম। তিনি ভারত সরকারের সচিব পদে দীর্ঘদিন চাকরি করেছিলেন। তো এবং সেই প্রসঙ্গে তিনি সরকারের বিভিন্ন গোপন দলিলপত্র থাকে, সরকারের তো অনেক ধরনের রিপোর্ট থাকে, ধরো ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থাকে, গোয়েন্দা বিভাগ থাকে, তারা সরকারকে রিপোর্ট দেয় গোপনে কি চলছে, দেশের কি পরিস্থিতি, কোনো সমস্যা তৈরি হবে কিনা, মানুষের মধ্যে কোনো ক্ষোভ রয়েছে কিনা, সেই গোয়েন্দা রিপোর্টগুলো নিয়ে সরকার কিন্তু মানুষের সেই সমস্ত ক্ষোভগুলোকে প্রশমিত করবার চেষ্টা করে। তো এই অ্যালান অক্টোভিয়ান হিউম তিনি কিন্তু সেই সরকারি রিপোর্টগুলো দেখেছিলেন, দলিল দস্তাবেজগুলো দেখেছিলেন এবং সেখানটায় দেখেছিলেন, তিনি পড়েছিলেন, পড়ে বুঝেছিলেন যে সেই রিপোর্টে বলা আছে যে ভারতবাসীর কিন্তু একটা দীর্ঘদিনের ক্ষোভ চলছে। ভারতবাসীর একটা দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। তো সেই ক্ষোভটা প্রশমিত করবার জন্য তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন এবং সেটা নিয়ে তিনি লর্ড ডাফরিনের সঙ্গে তিনি আলোচনা করেন এবং লর্ড ডাফরিন তখন তাকে দায়িত্ব দেন যে এই যে শিক্ষিত মধ্যবিত্ত ভারতীয় সম্প্রদায় রয়েছে তাদেরকে নিয়ে একটা রাজনৈতিক দল গঠন করলে সেটা ব্রিটিশ শাসনের পক্ষে অনেক বেশি মঙ্গলজনক হবে। আমার মনে হয় আজকে বোধহয় আর খুব বেশি সময় বোধহয় নেই। তো ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। তোমরা তাহলে আজকে আপাতত তোমরা কংগ্রেস গঠনের আগে যে পর্যায়টা আমি আলোচনা করলাম, বিশেষ করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এই জায়গাগুলো তোমরা দেখবে, বিভিন্ন যে সংগঠনগুলোর কথা বললাম সেগুলো তোমরা একটু দেখবে, অবশ্যই বইয়ে দেখবে। আবার বলছি যে এইটুকু ক্লাস তোমাদের জন্য যথেষ্ট নয়, তোমাদের আরও বেশি বইটা পড়তে হবে এবং টেক্সট বইটা খুব বেশি করে পড়বে। নেক্সট দিন আমি আবার আলোচনা করব।